ন্যাশনাল ল্যান্ড কোড, মহেন্দ্রনগর লিপিজে, তারপরে ফোনবেন, এটা উনি কি জানেন না, উনি সবই জানেন। আমরা চাইবো যে উনি যাদেরকে কেউ মূল্যায়ন করে না কখনো। তো এই মূল্যায়নের ক্ষেত্রে কিভাবে আসবে সেটা একটা ভাবনা যদি আপনি নিতেন, আমরা যদি বলি যে ওটা আপনার নেটওয়ার্কে যে শিল্পী সংগঠনগুলো আছে এখানে একটা ডাটাবেস তৈরি করা করে এটা যদি আমরা যে যাবো প্রেস ক্লাবের মধ্যে আড্ডা দিব, প্রেস ক্লাবের সঙ্গে কথা বলবো, নানান ধরনের অনুষ্ঠান সেখানে হবে, একটা কমপ্লেক্স তো করতে হবে আমাদের, একটা অডিটোরিয়াম দরকার হবে, ওখানে বিভিন্ন রুম থাকা দরকার হবে, নিউজ করার জন্য পরিবেশ তৈরি করে দিতে হবে। সেটার জন্য আপনাদের কাছে আমি পূর্ব শর্ত দেবো, আপনারা আগে এক হবেন। আমার কাছে প্রেস ক্লাব উদ্ধারের দাবি আগে করবেন না। সবাইকে সদস্য করি না, একটা যায় আছে যায় 6 মাস পর জন্মিবে তাই সদস্য, তাইলে আর বোধহয় গ্রুপিং থাকে না। আমি ওই যে সবাই কোনো প্রশ্ন প্রয়োজন আছে না, এগুলো তো বিষয় আমার জীবন সংগ্রামের অংশ। লালমনিরহাট এয়ারপোর্ট চালু করা, ফোরলেন চালু করা, কমলার ল্যান্ডপোর্ট চালু করা, তারপরে ইকোনমিক্যাল জোন করা, এগুলো তো আমার বড় বড় প্রকল্পের মধ্যে আছে। সর্বোপরি এই যে লালমনিরহাট শহরটা একটা জেলা শহর বলে মনে হয় না, মনে হয় কি এটাকে তো আলোকোজ্জ্বল করতে হবে, উজ্জ্বল করতে সাজাতে হবে। তার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব এটা আমারও আছে, সেটা হলো যে একটা ওভারপাস করা যায় কিনা, অবশ্যই করতে হবে। কারণ এই জেলা এই শহরে মানে একটা রেল লাইন দিয়ে বিভক্তি হচ্ছে, আবার পরিত্যক্ত রেলের অনেক জায়গা। আমি রেলের সচিবকে কয়েকদিন বললাম যে আপনি লালমনিরহাট আসেন, দেখেন এই সমস্ত পরিত্যক্ত জায়গাগুলোতে বস্তি করে নাগরদের আঁকড়া হয়েছে। যদি করতে হয় তাহলে আপনার আবাসন করে দেন, সুন্দর ভবন করে দেন, আর পরিত্যক্ত জায়গাগুলোকে ভালো ভালো প্রকল্প করা, কিছুই তো নেই। এই আমাদের এডুকেশন ইনস্টিটিউশন এক নামে যে বললো না, কম কালচার কিছু নেই, খুবই কষ্ট লাগে, দেখলে দুঃখ লাগে। একসময় এটা ঘিরেই লালমনিরহাট বাবু পড়া কিরকম আলোক উজ্জ্বল ছিল, সেই মাঠটা কিরকম পরিত্যক্ত মেহেরা মাটি মাথায়। তো ওটা নিয়ে আমার একটা পরিকল্পনা আছে, যাতে করে ওই জায়গাটাকে কিভাবে সুন্দর করা যায়, কি ধরনের প্রজেক্ট ওখানে দেওয়া যায়। আমরা যদি ওখানে একটা আধুনিক কোনো ভালো অডিটোরিয়াম করতে পারি বা সিনেপ্লেক্স করতে পারি, তাহলে দেখা যাবে একটা পুনর্গঠন করা যায়। হ্যাঁ, ওটা একটা গবেষণা করে একটা আলোচনা করতে হবে। করা যাবে না এমন কোনো কাজ করে করার সদিচ্ছা থাকতে হবে। যিনি নেতৃত্ব দেন তার যদি ইচ্ছা না থাকে তাহলে কাজ হবে না। ওনার যদি ধান্দা অন্য জায়গায় থাকে, উনি যদি জনগণের কাছে না থাকে তাহলে তো হবে না। সুতরাং আপনাদের আমার উপর আস্থা আছে, নিশ্চয় বিশ্বাস আছে। সর্বোপরি আমার অভিজ্ঞতা বাড়ছে। 2001 সালে আমি যুবক ছিলাম, বয়সে কম ছিলাম, জীবনে প্রথম এমপি হয় মন্ত্রী হয়েছি, ততটা কাজও বুঝতে পারি নাই, লোকের সঙ্গে তো পরিচয় আমার ছিল না। ইনশাল্লাহ এখন তো অনেক বেশি পরিচয় হয়েছে। জাতীয়ভাবে যারা নেতৃত্বে থাকবে তাদের সঙ্গে আমার সম্পর্ক আছে। আমি লালমনিরহাটের বিষয়ে যেটাই দাবি উত্থাপন করবো ইনশাল্লাহ সেটাই আমি দাবি আদায় করতে পারবো, আমার বিশ্বাস আছে। তো সে কারণে অনেক কাজ আমাদের করতে হবে। তারপরে পেশাভিত্তিক কিছু কাজ আছে, ইতিমধ্যে আমাদের দল থেকে কিছু 31 দফার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, হয়তো নির্বাচনী ইশতেহারের মধ্যে যুক্ত করা হবে। ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, হেলথ কার্ড, এগুলোর পাশাপাশি সবচেয়ে বড় কথা উনি বলছেন যে রেমবো নেশন করতে চাই আমরা। ওই যে ও একটা প্রস্তাব দিল, প্রস্তাব তো না প্রশ্ন করলো যে বিএনপির আমলে এই মিথ্যা মামলা হবে কি? এই মিথ্যা মামলার বিরুদ্ধেই তো সংগ্রাম করলাম, লড়াই করলাম, জানি না কিছু না, আমরা আসামিরা বসে থাকতাম। তো 5ই আগস্ট তো মামলা হয়েছে কিছু বাংলাদেশে, হওয়ার পিছনে কারণ ছিল যে ওই সময় যেগুলো ভাঙচুর করছে বা যাদেরকে মারছে তাদের কোনো মামলা নেওয়া হয়নি, আমরা মামলা দিতে পারি। সেগুলো আমি বক্তৃতায় বলছি মিশন করে একাধিকবার, আমরা এজাহার দিয়ে নিতে গেলে ওসি সাহেব বলেন যে বয়সনার ওটা নাই, মসজিদটা নেই, নেওয়া যাবে। আর ওনাদের এজাহার নাম ছাড়াই গ্রহণ করছেন। তো আমরা এটা বলবো, অবশ্যই কোনো মিথ্যা মামলা হওয়ার কোনো সুযোগ নেই, যা ঘটনা সেটাই হবে। মানুষ যাতে হয়রানি না, মানুষ যাতে একই ধরনের একই পাল্লায় না হয়। তবে একটা জিনিস বুঝতে হবে, একই দিনে এই
ব্যক্তিগত মূল্যবোধ, সামাজিক পারিবারিক মূল্যবোধ, সমাজের অনাচার, অনিয়ম আমরা একদিনে দূরীভূত করতে পারবো না। ওই প্রত্যাশাটা করাও কঠিন। একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দীর্ঘায়িত না হলে সমাজে এই সমস্ত কিছু তৈরি হয়। এখন মব জাস্টিস হয়ে গেছে বাংলাদেশে। পুলিশ একটা আসামিকে ধরে রাখতে পারে না, ওখানে থানা ঘেরাও করতেছে। নমিনেশন পেপার বাতিল করলে সেখানে দেয় রিটার্নিং অফিসারের সামনে হয়েছে। এগুলো তো আগে ছিল না। ওখানে তো বলা আছে যে কি কি কারণে, যেমন একটা আমি দেখলাম দ্বৈত নাগরিকের কারণে একটা নমিনেশন বাতিল হয়েছে, এটা তো জেনুইন। হ্যাঁ, কুড়িগ্রাম। আমি নাম বলতে চাই। তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে। এই যে মানুষের 5ই আগস্টের পরে বর্তমান সরকারের কিছু কিছু দুর্বলতার সুযোগ নিয়ে এই সমস্ত অরাজকতা তৈরি হচ্ছে। আমার মনে হয় যে 12 তারিখের পর নির্বাচন হয়ে গেলে তখন একটা স্বাভাবিকতার মধ্যে ফিরে আসবে, এটা আমি ধারণা করি। আর মানুষের মনোজগতে কিছু খারাপ জিনিস আমাদের সৃষ্টি হয়েছে। সব পেশার, সব রাজনৈতিক নেতাদের 2 কোটি মানুষের জীবন সংগ্রামের অংশ। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘ 1.5 বছর ধরে বহু আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছি। সেই অংশগ্রহণের মধ্য দিয়ে সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছিল যে তারা মহাপরিকল্পনার কাজ শুরু করবে। সর্বশেষ পানি সম্পদ উপদেষ্টা রেজওয়ান হাসান বলছিলেন যে 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে। জানুয়ারি শেষ হয়েছে, কাজ কিন্তু শুরু হয়নি। আমরা আশা করি এখন নির্বাচন যেহেতু চলমান, আশা করি এই সরকার গঠন করতে আমরা যেহেতু জনগণের কাছে এই ধরো ক্যামেরা তুলছে।